ভারতীয় সাধক সংস্কৃতিতে অযোধ্যার রাম জন্মভূমি সুপ্রাচীন কাল থেকেই শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। ইতিহাসের অনেক বিড়ম্বনা ও তর্ক বিতর্ক, আইন আদালতের আতস কাঁচের তলাতেও তাকে দাঁড়াতে হয়েছে। তবুও নিজের বহমান ধর্মীয় সংস্কৃতির ঐতিহ্যের স্রোতে রাম জন্মভূমির অস্তিত্ব চিরকালীন। রাম মন্দির উদ্বোধনে সমগ্র ভারতবর্ষ পেয়েছে এক চির পুরাতনের মধ্যে চির নতুনের স্বাদ। পর্যটন কেন্দ্রের তালিকায় দ্রুত উঠে আসছে অযোধ্যার রাম মন্দির। শ্রদ্ধেয় সনত কুমার বিশ্বাস গত 2024 সালের 23শে জানুয়ারি রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের জন্য তিনি তুলে এনেছিলেন অযোধ্যা নগরীকে কেন্দ্র করে ধর্মস্নাত জনজীবনের স্বর্গীয় কিছু ভিডিও ফুটেজ। সেই সব অপূর্ব বিবরণী আমরা শুনব তার কাছ থেকেই। সনত কুমার বিশ্বাসকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. আজ 23শে জানুয়ারি 2024 অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম কল্যাণী থেকে। 3:30 নাগাদ আমরা অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে নামলাম। 15 কিলোমিটার ডিস্টেন্স মোটামুটি রাম মন্দির। আমরা বাসে প্রথমে জটায়ু ছকে বাস থেকে নামলাম, বা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রামঘাট। ওখান থেকে পায়ে হেঁটে লতা মঙ্গেশকর চক। লতা মঙ্গেশকর চকের কাছাকাছি হোটেল ঠিক করা ছিল। আমরা এখন রাম মন্দিরের উদ্দেশ্যে ওখানে হোটেলে উঠলাম 4টে নাগাদ। স্নান করলাম, ফ্রেশ হলাম, কিন্তু ওয়েদারটা ছিল কুয়াশাচ্ছন্ন। তারপরে ফ্রেশ হয়ে রাম মন্দির, হনুমান মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে হনুমানগড়ি বা হনুমানজির মন্দিরে পুজো দিলাম। হনুমানজির মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে এসে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। রাম মন্দির বিভিন্ন রকম পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে মোবাইল, ব্যাগ ইত্যাদি লকারে রেখে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, চেকিংয়ের মাধ্যমে আমরা অবশেষে রাম মন্দিরে প্রবেশ করলাম সন্ধে 6:45 নাগাদ। कीबोर्ड में आवाज नहीं आ रही है। সেখান থেকে রামলালার গর্ভগৃহে প্রবেশ করলাম। রামলালাকে মোটামুটি 15 থেকে 20 ফুট ডিস্টেন্স থেকে আমরা দেখলাম মূর্তি, এবং মূর্তি দেখার পর আবার বেরিয়ে আসলাম। অসাধারণ কারুকার্য মন্দিরের, এবং অসাধারণ বন্দোবস্তা, এবং বিভিন্ন রকমের নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সুসজ্জিত। আমরা ওখান থেকে
বেরিয়ে এলাম মোটামুটি 8 ঘন্টা 40 মিনিটের মধ্যেই। এই 8 ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই মোটামুটি রাম মন্দির দর্শন সমাপ্ত করে আমরা বেরিয়ে এলাম। তারপরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ধর্মশালা, সেখানে ইন্টারন্যাশনাল রামায়ণ উৎসব বলে একটা প্রোগ্রাম চলছিল। সেখানে রামায়ণের বিভিন্ন ধরনের পর্বগুলি অভিনয় করে দেখানো হচ্ছিল, তা উপভোগ করলাম। রাম মন্দিরের রাস্তা এটা। জয় শ্রীরাম সবাইকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবং সেদিনের মতো 24 তারিখ সেদিনের মতো আমাদের মোটামুটি দর্শন শেষ করে 7:30 নাগাদ হোটেলে ঢুকলাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে, ডিনার সেরে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা 25শে জানুয়ারি আশেপাশের বিভিন্ন রকমের দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে একটা টোটো ভাড়া করলাম 300 টাকা দিয়ে। কলকাতা ভান্ডারা। জয় শ্রীরাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। টোটো নিয়ে আমরা প্রথমে গেলাম 1008 যজ্ঞকুণ্ড দেখার উদ্দেশ্যে। সেখানে যজ্ঞস্থল, যজ্ঞ স্থান দেখলাম, যজ্ঞকুণ্ড দেখলাম এবং ফেব্রুয়ারিতে যজ্ঞ হবে সেই কুণ্ডও দেখলাম। তারপর ওখান থেকে গেলাম রামকথা কুঞ্জ, যেখানে রাজস্থান থেকে নিয়ে আসা পাথর থেকে বিভিন্ন ধরনের মূর্তি নির্মাণ করে মন্দিরে বসানোর জন্য প্রচুর লোকজন কাজকর্ম করছে। সেখান থেকে আমরা এলাম, আগরবাতি রাখা আছে 108 ফুট
দীর্ঘ আগরবাতি, এবং সেটাও পর্যবেক্ষণ করলাম। এবং আগরবাতি দেখে আবার আমরা আমাদের হোটেলে ফিরলাম, দিয়ে দুপুরের স্নান সেরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম সরজু নদী, লতা মঙ্গেশকর চক এবং নাগেশ্বর টেম্পল এর উদ্দেশ্যে। নাগেশ্বর মন্দির দেখলাম, যজ্ঞকুণ্ড, অযোধ্যা এবং আশেপাশে বিভিন্ন ধরনের আরো যে সমস্ত মন্দির আছে, চন্দ্রাহারি টেম্পল ইত্যাদি, এবং সরজু নদীর উপর দিয়ে সড়ক এবং রেল লাইনের যে ব্রিজ সেগুলো পর্যবেক্ষণ করলাম। এরপর চলে গেলাম সরজু অতিথি নিবাস, যেটা সুন্দর একটা হোটেল সরজু নদীর কাছেই, এবং সুন্দর সেখানে থাকার বন্দোবস্ত আছে, তাদের সঙ্গেও কথা বললাম। সেখান থেকে চলে গেলাম রামঘাট শ্মশান ঘাট, যেটা প্রসিদ্ধ শ্মশান ঘাট। সেখান থেকে চলে এলাম জানকী মহল, দশরথ মহল, হনুমান গদি। শ্রুতি অনুযায়ী রাম সীতাকে বিবাহ করে এই মহলে রেখেছিলেন। জয় শ্রীরাম। মন্দিরের পথে আমরা और ये आखिरी लाइन है इस भजन की और मेरी प्रस्तुति की भी आखिरी गीत है। तो दोनों हाथ उठाके हो जहां पापों का রাম ভক্তের দল। हो जहां मुक्ति मिले, त्रिवेणी की धार बहे धीरे धीरे। तो 2025 में कितने लोग प्रयागराज में हाथ उठाके बताएंगे, बोले गंगा मैया की प्रयाग में गए। সুগ্রীব কিলা। এটা হনুমান মন্দির, হনুমান গড়ি। সেই থেকে এটি রামের শ্বশুর বাড়ি বলেই ধরা হয়। এরপর চলে গেলাম দশরথ মহল এবং কনক ভবন দেখার উদ্দেশ্যে, এবং সেগুলো দেখলাম অত্যন্ত সুনিপুণ কারুকার্য এবং প্রাচীন শিল্পকলা। এছাড়া হনুমানজির মন্দির বা অসংখ্য মন্দির নিয়ে এই সাজানো শহর, এবং বিভিন্ন ধর্মশালা, বিভিন্ন জায়গায় ভান্ডারা, বিভিন্ন খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা আছে, সেগুলো আমরা উপভোগ করলাম। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রসিদ্ধ রাজবাড়ি, যা একটা মনোমুগ্ধকর পরিবেশ এবং উৎসব মুখর করে তুলেছে। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগির ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।